পরমাণুর ভেতরে একটা ইলেকট্রন আসলে থাকে কোথায়? আমরা বইয়ের পাতায় যে সহজ সরল ছবিগুলো দেখি তার পেছনের আসল দুনিয়াটা কিন্তু অনেক বেশি রহস্যময়। চলুন আজ আমরা ইলেকট্রনের সেই সত্যিকারের ঠিকানা মানে পারমাণবিক অরবিটালের জগতে ডুব দেই। তো এই রহস্যটা আমরা ধাপে ধাপে বুঝব। প্রথমে দেখব ইলেকট্রনের শক্তি স্তরগুলো আসলে কেমন। তারপর জানব অরবিটাল জিনিসটা কি, মানে ওই যে বললাম সম্ভাবনার মেঘ। এরপর আমরা অরবিটালের অদ্ভুত সব আকৃতি দেখব। আর সবশেষে অরবিট আর অরবিটালের মধ্যেকার পার্থক্যটা একদম পরিষ্কার করে নেব। আর হ্যাঁ, এটাও জানব যে এই সবকিছুর সাথে আমাদের বাস্তব জগতের সম্পর্কটা কোথায়। আচ্ছা, তাহলে শুরু করা যাক। আমাদের মাথায় পরমাণুর যে ছবিটা ভাসে অনেকটা সৌরজগতের মতো, তাই না? চলুন প্রথমে ওই ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করি। কারণ ইলেকট্রনের শক্তিস্তরগুলো কিন্তু সাধারণ বৃত্তাকার পথের চেয়ে অনেক বেশি জটিল আর ইন্টারেস্টিং। প্রশ্নটা খুবই সহজ মনে হলেও এর উত্তরটা কিন্তু আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দেবে। এই একটা প্রশ্নই আমাদের বোরের পুরনো মডেল থেকে কোয়ান্টাম মেকানিক্সের আধুনিক জগতে নিয়ে যাবে। আর আসল গল্পটা কিন্তু আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি অদ্ভুত। দেখুন, হাইড্রোজেনের ক্ষেত্রে ব্যাপারটা খুব সোজা, কারণ ওর তো ইলেকট্রনই মাত্র একটা, তাই শক্তিটা শুধু প্রধান শক্তি স্তরের ওপর নির্ভর করে। কিন্তু যখনই একটা পরমাণুতে একাধিক ইলেকট্রন চলে আসে, খেলাটা পুরোপুরি ঘুরে যায়। তখন শুধু প্রধান শক্তি স্তর না, তার ভেতরে থাকা উপস্তর বা সাব লেভেলগুলোরও নিজস্ব শক্তির প্রভাব থাকে। মানে একই শক্তি স্তরের ভেতরেও শক্তির সামান্য ১৯-২০ হয়। আর এখানেই কোয়ান্টাম জগতের একটা ম্যাজিক দেখা যায়। ভাবা যায় কখনো কখনো বাইরের দিকের একটা অরবিটাল যেমন 4s তার চেয়েও ভেতরের একটা অরবিটাল যেমন 3d চেয়ে কম শক্তিশালী হতে পারে। ইলেকট্রনরা তো সবসময় সবচেয়ে কম শক্তির জায়গায় থাকতে চায়, তাই এই ক্রস সোলার ঘটনাটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস বোঝার জন্য খুবই জরুরি। শক্তিস্তরের এই জটিলতা থেকেই কিন্তু আমাদের পরের প্রশ্নটা আসে। যদি ইলেকট্রন একটা নির্দিষ্ট পথে নাই ঘোরে, তাহলে ওটা থাকেটা কোথায়? আর এখানেই আসছে অরবিটালের ধারণাটা, যা ইলেকট্রনের ঠিকানাকে নতুন করে চিনতে শেখায়। আসল কথাটা হলো, আমরা কখনোই ১০০% নিশ্চিত হয়ে বলতে পারি না যে ইলেকট্রনটা ঠিক এই মুহূর্তে এখানেই আছে। কোয়ান্টাম মেকানিক্স আমাদের শুধু একটা সম্ভাবনার কথা বলে। তো অরবিটাল কোনো রাস্তা না, বরং নিউক্লিয়াসের চারপাশে একটা 3D সম্ভাবনার মেঘ, যেখানে ইলেকট্রনকে খুঁজে পাওয়ার চান্স সবচেয়ে বেশি, প্রায় ৯০-৯৫%। তো এই যে সম্ভাবনার মেঘের কথা বলছি, এগুলো দেখতে কেমন? এখানেই কিন্তু বিষয়টা আরও মজার হয়ে ওঠে। কারণ প্রত্যেকটা অরবিটালের একটা নির্দিষ্ট জ্যামিতিক আকৃতি আছে, আর সেগুলো অদ্ভুত সুন্দর। সবার আগে আসে এস অরবিটাল, যেটা সবচেয়ে সহজ। এর আকৃতি একদম নিখুঁত গোলকের মতো, একটা বলের মতো। আর নিউক্লিয়াসটা থাকে ঠিক এর কেন্দ্রে। প্রধান শক্তিস্তর মানে এনের মান যত বাড়ে, এই গোলকটাও সাইজে তত বড় হতে থাকে। যেমন 2s অরবিটালটা 1s এর চেয়ে বড় একটা গোলক। কিন্তু পরমাণুর দুনিয়া তো আর শুধু গোলক দিয়েই চলে না, তাই না? এস অরবিটালের এই সরলতার পর আমরা এবার পি অরবিটালের দিকে যাব, যার আকৃতি কিন্তু একদমই অন্যরকম। পি অরবিটালের আকৃতি অনেকটা ডাম্বেলের মতো, যার দুটো অংশ বা লোব থাকে। আর এমন পি অরবিটাল আছে মোট ৩টা। ওরা 3D স্পেসে একে অপরের সাথে ৯০ ডিগ্রি কোণ করে থাকে। মানে একটা যদি এক্স অক্ষ বরাবর শোয়ানো থাকে, আরেকটা ওয়াই অক্ষ বরাবর খাড়া, আর ৩ নম্বরটা জেড অক্ষ বরাবর স্ক্রিনের ভেতর বাইরে আসা যাওয়া করে। পি অরবিটাল যদি ডাম্বেলের মতো হয়, তাহলে ডি অরবিটালের জন্য প্রস্তুত হন। এদের গঠন আরও জটিল, অনেকটা ডাবল ডাম্বেল বা দুটো ডাম্বেল একসাথে জুড়ে দিলে যেমন হয় তেমন। ডি অরবিটাল আছে মোট 5টা, আর এদের আকৃতিতে অনেক ভেরিয়েশন। 3টে অরবিটাল DXY, DYZ আর DZX থাকে অক্ষগুলোর মাঝের ফাঁকা জায়গায়, অনেকটা চারমুখী ফুলের মতো। আরেকটা থাকে সরাসরি এক্স আর ওয়াই অক্ষের ওপর। আর সবচেয়ে অদ্ভুত দেখতে হলো শেষটা, DZ স্কোয়ার। এর দুটো লোব থাকে জেড অক্ষ বরাবর, আর মাঝখানে একটা রিং বা বলয়, অনেকটা শনি গ্রহের মতো, তাই না? এই পর্যন্ত এসে একটা খুব কমন কনফিউশন দূর করা দরকার। আমরা প্রায় অরবিট আর অরবিটাল শব্দ দুটোকে গুলিয়ে ফেলি। চলুন এই পুরনো আর নতুন ধারণার মধ্যে পার্থক্যটা কি সেটা একদম পরিষ্কার করে ফেলি। দেখুন,
দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। অরবিট ছিল একটা 2D বা দ্বিমাত্রিক ধারণা, একটা নির্দিষ্ট পাকা রাস্তা যার ওপর দিয়ে ইলেকট্রন ঘুরবে। অন্যদিকে অরবিটাল হলো একটা 3D বা ত্রিমাত্রিক ধারণা। এটা কোনো রাস্তা না, এটা একটা সম্ভাবনার এলাকা। অরবিটে ইলেকট্রনের অবস্থান নিশ্চিত বলে ধরে নেওয়া হতো, কিন্তু অরবিটালে অবস্থানটা অনিশ্চিত। এটাই ক্লাসিক্যাল ফিজিক্স আর কোয়ান্টাম ফিজিক্সের মূল পার্থক্য। এতক্ষণ আমরা যে এত সব অদ্ভুত আকৃতির কথা বললাম, মনে হতে পারে এগুলো শুধু কেমিস্ট্রির বইতেই সীমাবদ্ধ। কিন্তু একদমই না। আমাদের বাস্তব জগতে একটা পানির অণু থেকে শুরু করে আমাদের ডিএনএ পর্যন্ত সব কিছুর ওপর এদের বিশাল প্রভাব আছে। মূল ব্যাপারটা খুব সহজ। একটা পরমাণুর সবচেয়ে বাইরের দিকের অরবিটালগুলোর আকৃতি যেমন হবে, অন্য পরমাণুর সাথে তার বন্ধুত্ব বা রাসায়নিক বন্ধনটাও ঠিক সেভাবেই হবে। এই অরবিটালের জ্যামিতিই ঠিক করে দেয় দুটো পরমাণু কিভাবে একে অপরের সাথে যুক্ত হবে, আর তার ফলে যে অণুটা তৈরি হবে তার আকৃতি কেমন হবে। যেমন পানির অণু কেন বাঁকা হয় বা কার্বন ডাই অক্সাইড কেন সোজা, তার উত্তর কিন্তু এই অরবিটালের আকৃতির মধ্যেই লুকিয়ে আছে। এই একটা বাক্যই আসলে আজকের পুরো আলোচনার সারমর্ম। আমাদের চারপাশে যা কিছু আমরা দেখি, কঠিন, তরল, গ্যাস, সবকিছুর গঠন আর ধর্ম আসলে পরমাণুর গভীরে থাকা এই ইলেকট্রন মেঘগুলোর জ্যামিতিই নিয়ন্ত্রণ করে। তাহলে আমরা কি দেখলাম? ইলেকট্রন কোনো নির্দিষ্ট পথে ঘোরে না, বরং সম্ভাবনার মেঘে ভেসে বেড়ায়। আর এই মেঘের আকৃতি আমাদের চারপাশের দুনিয়াটা তৈরি করে। একবার ভাবুন তো, যদি পরমাণুর ভেতরের এই অতি ক্ষুদ্র জিনিসের আকৃতি আমাদের চারপাশের বিশাল জগতের সবকিছু নিয়ন্ত্রণ করে, তাহলে এই মহাবিশ্বের যে মৌলিক নকশা, তার পেছনে আসলে কি লুকিয়ে আছে? উত্তরটা হয়তো আরও গভীর কোনো সত্যের দিকেই আমাদের নিয়ে যায়।